ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি, ছাত্র শিবিরের ভূমিধস জয়, সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস নির্বাচিত। ডাকসু নির্বাচনের পর নেই বিজয় মিছিল, ক্যাম্পাস জুড়ে শুনশান নীরবতা। ডাকসুতে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানানো ওসি প্রত্যাহার। গোয়েন্দা তথ্যে মিলল সন্ধান, মতিঝিল পূবালী ব্যাংকে হাসিনার লকার জব্দ সিআইসির, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে হবে খোলা। বাগেরহাটে চলছে ৪৮ ঘন্টার হরতাল ও সড়ক পথ অবরোধ, ফরিদপুরের দ্বিতীয় দিনের মতো ২ মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা। এবং কাতার ইসরায়েলের হামলায় হামাসের ৫ সদস্য নিহত, বিশ্বজুড়ে নিন্দার ঝড়, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। ভিপি, জিএস ও এজিএস সহ ২৮টি পদের ২৩টিতে জয়লাভ করেছে তারা। বাকি ৩টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এদিকে ছাত্র শিবিরের নির্বাচিতদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্র দলের প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রাতভর টানটান উত্তেজনা, চিন্তা আর শঙ্কা, ভোর গড়িয়েও অপেক্ষার প্রহর শেষ হয়নি। অবশেষে বুধবার সকাল 8:30টায় এলো সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। ঘোষণা করা হলো ডাকসু নির্বাচনের ফলাফল। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন হলের প্রাপ্ত ভোটে ইঙ্গিত মিলছিল বিপুল ব্যবধানে জয় নিশ্চিত শিবির সমর্থিত প্যানেলের। বুধবার সকালে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে সেই ধারণাই আনুষ্ঠানিকভাবে সত্যি রূপ নিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস, এজিএস সহ ২৮টি পদে ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। শুধু ৩টি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে ছাত্র শিবিরের নির্বাচিতদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদলের প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক। আপনারা দেখেছেন সকাল থেকে গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার উপর, আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে। একইভাবে আজকে সকাল ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবেদুল ইসলাম খান 5,708 ভোট পেয়েছেন, অর্থাৎ 9,000-এরও বেশি ভোটে হেরেছেন তিনি। আর জিএস পদে 10,794 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের এসএম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বাড়ি হামিম 5,283 ভোট পেয়েছেন। এছাড়াও এজিএস বা সহ সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান 11,772 ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদি মায়েদ 5,064 ভোট পেয়েছেন। এই নির্বাচনে ডাকসু ও হল সংসদের প্রায় বেশিরভাগ পদই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। ভিপি পদে অন্য আলোচিত প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র ঐক্য জোটের উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদের প্রার্থী আব্দুল কাদের 1,103 ভোট পেয়েছেন। অন্যদিকে 3,884 ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং উমামা ফাতেমা। আব্দুল কাদেরও নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। ডাকসুর ২৮টি পদে দাঁড়িয়েছিলেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন। তসলিমা তিথি, জাগো নিউজ। রাতভর উত্তেজনা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। তবে বিজয় অর্জন করেও কোনো বিজয় মিছিল করেনি ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল।
বুধবার সকালে ক্যাম্পাস জুড়ে শুনশান নীরবতা বিরাজ করছে। এদিকে ভিসির বাসভবনের সামনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাকিব হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গতকাল দিনভর উত্তেজনা এবং রাতভর টানটান উত্তেজনার মধ্য দিয়ে এক ধরনের উৎকণ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেছে ডাকসু নির্বাচন, এবং আপনারা এর মধ্যেই ফলাফল ঘোষণা শুনতে পেরেছেন যে শিবির সমর্থিত যে প্রার্থী সাদিক কায়েম তিনি নির্বাচিত হয়েছেন ভিপি হিসেবে। এবং সেই গতকালের এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেটি দেখেছি যে রাতভর উত্তেজনার এবং এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো ঢাকা ইউনিভার্সিটির যে প্রবেশ মুখগুলো ছিল সেখানে কিন্তু এক ধরনের বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপির দুটি গ্রুপ প্রত্যেকটি প্রবেশ মুখে আমরা দেখেছিলাম অবস্থান নিয়েছে। তবে সেই উত্তেজনা কিন্তু রাত বাড়ার সাথে সাথেই আমরা যেটি দেখেছি যে কমতে শুরু করেছে। ফলাফল ঘোষণা করার পর সেই উত্তেজনা কমতে শুরু করেছে, এবং আমরা যেটি দেখলাম যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে টিএসসি যেটি রয়েছে এবং ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভবনটি যেটি রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ যেসব রয়েছে প্রায় প্রত্যেকটি প্রবেশ মুখেই কিন্তু আমরা দেখছি যে অনেকটা শুনশান নীরবতা, অর্থাৎ সাধারণ মানুষের যে চলাচল, স্বাভাবিক যে চলাচল, সেই চলাচল কিন্তু আজকে দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন যে গতকালের যে ব্যস্ততা ছিল সেই ব্যস্ততার কারণে এবং রাতভর তারা জেগে থাকার কারণেই হয়তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শুনশান পরিস্থিতি। তবে আজকেও নানা প্রতিক্রিয়া প্রার্থীরা জানাবেন এবং সেটি হয়তো আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে জানাতে পারবো। এবং একই সঙ্গে যারা জয়ী যে প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো রকমের কোনো আনন্দ মিছিল বা শোভাযাত্রা কিন্তু লক্ষ্য করা যায়নি আমরা, এবং যতটুকু জানতে পেরেছি যে শিবিরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আনন্দ মিছিল বা কোনো শোভাযাত্রা অনুষ্ঠিত হবে না। এবং এই নির্বাচনকে সাদিক কায়েম যেটি বলেছেন যে নির্বাচনের পর তিনি ভিপি নির্বাচিত হবার পর তিনি বলেছেন যে সকল মতের প্রতি শ্রদ্ধা সম্মান এবং সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চায় নতুন ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার রাকিব হাসান। চলে যাচ্ছি অন্যান্য খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম রকিবুর রেজা। তিনি জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখা ছিল, মেধাবীদের জন্য শুভকামনা রইল। তার পোস্টে উল্লেখ করা সংখ্যাগুলো ডাকসুতে ছাত্র দলের প্যানেলের ভিপি, জিএস ও এজিএস এর ব্যালট নম্বর। আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে কয়েক ঘন্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার সিফাত আল ফাহিম। সিফাত, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। সিফাত, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর এবং স্বচ্ছ একটি নির্বাচন কাভারেজের জন্য। ডাকসু নির্বাচনের শুরু থেকে আপনি মাঠে ছিলেন এবং আমরা যেমনটা জানি যে মঙ্গলবারও আপনি সারা দিন থেকে শুরু করে রাত পর্যন্ত পুরোটা সময় নির্বাচনের কাভারেজ দিয়েছেন। তো পুরো দেশ আসলে তাকিয়েছিল এই ডাকসু নির্বাচনের দিকে। বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন কাভারেজের আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইবো প্রথমেই। জি, অসংখ্য ধন্যবাদ। আবারও ডাকসু নির্বাচন কভারেজ ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। এবং যদি একটু বলি যে গতকালকে যে ডাকসু নির্বাচন আমরা সকাল থেকেই দেখেছি যে ডাকসু নির্বাচনকে ঘিরে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ছিলেন তারা কিন্তু পুরো ক্যাম্পাসটিতে নিরাপত্তা জোরদার করেছিল এবং
ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিকে ঘিরে নির্বাচনের আগের দিন রাত 8টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে যারা বহিরাগত রয়েছেন তাদের চলাচলও কিন্তু সীমাবদ্ধ ছিল। এবং আমরা সকাল থেকে দেখেছি, সকাল 8টা থেকে আমরা দেখেছি যে আমার দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি কেন্দ্রটি রয়েছে সেই টিএসসি কেন্দ্রতে, এবং সেই কেন্দ্রটিতে ভোট প্রদান করেছে রোকেয়া হলের শিক্ষার্থীরা। এবং সকালে যেটি আসলে আমি দেখেছি যে তারা সকাল 8টা থেকে অনেক বড় একটি লাইনে খুব উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রদান করেছে। এবং ভোট প্রদান কালে আমরা দেখেছি তাদের মধ্যে যে এক ধরনের উচ্ছ্বাস, এবং ভোট দেওয়ার পরে যে হাতের আঙুলে এক ধরনের সাইন দেওয়া হয় সেটি নিয়েও অনেকে সেলফিতে মেতেছিলেন। এবং তাদের যে ভোট দেওয়ার অভিজ্ঞতা সেটা কিন্তু আমাদের কাছে বারবারই তুলে ধরেছিল। এবং অন্যদিকটায় এই ডাকসু নির্বাচন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমরা যদি একটু বলি যে ভাষা আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান, 6 দফা আন্দোলন, অতীতের বড় বড় আন্দোলনের সাথে কিন্তু ডাকসু ওতপ্রোতভাবে জড়িত। এবং আগামীকালকের এই ডাকসু নির্বাচনে এক ধরনের জাঁকজমকপূর্ণ যে একটি পরিবেশ সেটি আমরা দেখেছি, এবং এটি বলা যেতে পারে অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল আমার জন্য। তাহলে বলে যে একটু উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের এক অবিশ্বাস্য জয় আমরা কাল দেখতে পেলাম। এমন বড় জয়ের পেছনের আসলে মূল কারণটা কি বলে আপনার মনে হয়? জি, আমরা ডাকসু নিয়ে নির্বাচনের আগে থেকেই কাজ করে এসেছি, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি, সংবাদ কভারেজও করেছি যে ডাকসুকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের প্রচারণা চালিয়েছে, শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরেছে। সেক্ষেত্রে শিবিরও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। আমরা দেখেছি যে শিবির কর্তৃক গণঅভ্যুত্থানের পর থেকেই তারা ডাকসুর তফসিল ঘোষণার পর থেকে তাদের যে একটি প্রস্তুতি সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে। হলেও আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শিবির কর্তৃক হলগুলোতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচি তারা পালন করেছেন। রক্তদান পরিষেবা থেকে শুরু করে তারা হলগুলোতে পানির, সুপ্রিয় পানির যে ফিল্টারিং ব্যবস্থা সেটি করেছে, এবং শিক্ষার্থীদের দ্বারে দ্বারে তারা গিয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে তারা শিক্ষার্থীদের পালস বুঝতে চেয়েছিল, যেহেতু গণঅভ্যুত্থানের পরে আমরা যে বর্তমান রাজনৈতিক একটা প্রেক্ষাপট সেটি কিন্তু আমরা দেখেছি, যারাই শিক্ষার্থীদের পালস বুঝেছে তারাই কিন্তু সবসময় এগিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয়েছে যে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে কাজ করেছে, ছাত্র দল যেভাবে কাজ করেছে, আরও যে দলগুলো কাজ করেছে, তার বিপরীতে ছাত্র শিবির কিন্তু অন্যভাবে কাজ করেছে। তারা শিক্ষার্থীদের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে, তাদের সাথে যে একটি সম্পর্ক, শিক্ষার্থী সুলভ সম্পর্ক সেটিও তারা বজায় রেখেছে, অন্যান্য দলও রেখেছে। তবে ছাত্র শিবিরের যে একটি সম্পর্ক সেটিও কিন্তু আমরা বারবারই লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে। সিফাত, আমরা যেমনটা জানি যে আপনি নির্বাচনের পুরোটা পরিবেশই দেখেছেন এবং নির্বাচনের সময় আপনি ছিলেন। আপনার কি মনে হয় যে ছাত্রদল এবং স্বতন্ত্র প্রার্থীরা যে কারচুপির অভিযোগটি আনছে এটা কতটুকু গ্রহণযোগ্য? এটির আগে আমি আসলে বলবো যে আমার দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি ভোট কেন্দ্রটি ছিল সেখানে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির ভোট কেন্দ্রে সকাল 8টা থেকেই নির্বাচন শুরু হয়, বা ভোট প্রদান যে কর্মসূচি সেটি শুরু হয়, শিক্ষার্থীরা আসে ভোট দেয়। তবে এর মাঝে ছোট কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। সেখানে আমরা দেখতে পেরেছি যে ছাত্রদল সমর্থিত এবং যারা স্বতন্ত্র সমর্থিত এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা রয়েছেন তারা 100 মিটারের ভিতরে যে লিফলেট বিতরণ কর্মসূচি সেটি কিন্তু অনেকভাবে নিষিদ্ধ ছিল। সেই জায়গাটিতে অনেকে লিফলেট বিতরণ করেছে। সেটি নিয়ে আমরা দেখেছি যে সেই হলের যে দায়িত্বরত যিনি ছিলেন তার সাথে এক ধরনের বাগবিতণ্ডা বা তিনি কিন্তু বারবার নিষিদ্ধ করেছিলেন। তার যদি বলি যে বিকাল দিক দিয়ে যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছিল সেখানেও আমরা দেখেছি এক ধরনের আমরা উত্তেজনা দেখতে পেয়েছি, এবং বিকাল দিক দিয়ে ছাত্র শিবির ছাত্র দলের বিপক্ষে কথা বলেছে এবং ছাত্র দল ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলেছে। এবং এই কথা বলার মাঝে আমরা সন্ধ্যা 7:30 নাগাদ দেখেছি যে ছাত্রদল যে মনোনীত প্যানেলটি রয়েছে তারা
সেই ভোট কেন্দ্রের সামনেই একটি বিক্ষোভ মিছিল করে, যেখানে তারা বারবারই বলছিলেন যে শিবির কর্তৃক তারা ভোট কারচুপির অভিযোগে তারা ওই জায়গায় অবস্থান করেছিল, এবং এক পর্যায়ে ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিনেটের সামনে যান। এবং আমার দেখা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে বিক্ষিপ্ত ছোটো কয়েকটি ঘটনা ছাড়া আমি আসলে কারচুপির কোনো তথ্য বাইরে থেকে পাইনি, যেহেতু সাংবাদিকদের দায়িত্বরত যে এটা সেটা বাইরে ছিল এবং ভিতরে কিন্তু কোনোভাবেই ভিডিও ধারণের পারমিশন ছিল না আমাদের জন্য। একদমই তাই। আমরা আলোচনার আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ করার আগে আপনার কাছে জানতে চাইবো, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে বিজয়ী প্যানেল কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? জি, আমার কাছে মনে হয় যে বিজয়ী প্যানেলের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা যে ইশতিহারটা দিয়েছিল সেটি সঠিকভাবে পালন করা। যদি একটু বলি যে আমরা ডাকসু নিয়ে অনেক সময় কাজ করেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানাবিধ সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম পরিবহন সমস্যা, আবাসন সংকট সমস্যা, এবং অতীতে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম যে সমস্যা সেটাও কিন্তু ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের আগে যে ছাত্র শিবির তারা কিন্তু অনেকভাবেই বলেছিলেন যে তারা গেস্ট রুম কালচার রাখবেন না, শিক্ষার্থীদের আবাসন সংকট তারা অনেকভাবেই সমাধানের চেষ্টা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা সেই শিক্ষার উন্নয়নেও তারা কাজ করবে। আমার মনে হয় তারা যদি হচ্ছে তাদের যে সেই প্রত্যাশা, তারা যে প্রত্যাশাটি দিয়েছিল শিক্ষার্থীদের কাছে সেটি যদি তারা পূরণ করে তাহলে অবশ্যই এই তাদের যে বিষয়টি সেটা তারা অবশ্যই পূরণ করতে পারবে। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার সিফাত আল ফাহিমের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। পূবালী ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে সিআইসি। বুধবার সকালে লকারটি জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলামিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকটির মতিঝিল কর্পোরেট শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। জানা গেছে, সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পাওয়া গেছে। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকার সম্পর্কে জানতে পারে সিআইসি। এনবিআর এর একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলা হবে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা 48 ঘন্টার হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল 6টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে সকাল 8টা থেকে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল শুরু হয়। 8:30টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেন। 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন। যতদিন পর্যন্ত 4টি আসন ফিরিয়ে না দেবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা থেকে 2টি ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো 2 মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এতে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস সহ ট্রাক, পিকআপ, মাইক্রোবাস সহ শত শত যানবাহন আটকা পড়েছে। বুধবার সকাল 7টা থেকে ঢাকা বরিশাল মহাসড়কের হামিরদি ইউনিয়নের পুকুরিয়া, হামিরদি, মাধবপুর ও নওয়াপাড়া বাস স্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ বাস স্ট্যান্ড ও আলগি ইউনিয়নের সুয়াদি এলাকায় অবরোধ করেন স্থানীয় জনতা। বিক্ষোভকারীরা বলছেন, ভাঙাকে ভাঙায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কোনোভাবেই মানা হবে না। এতে যতদিন দরকার ততদিন মহাসড়ক অচল করে রাখা হবে। সকাল থেকেই মহাসড়ক বন্ধ করে নানান স্লোগান দিয়ে মহাসড়ক আটকে রেখেছে।
এই মহাসড়কেই তাদের সকালের খাবারও আয়োজন করেছে এলাকাবাসী। এ বিষয়ে নিজেদের অসহায়ত্বের কথা জানালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান, জেলা প্রশাসক বলছেন তাদের দাবি জাতীয় পর্যায়ের বিষয়, স্থানীয় প্রশাসনের কিছুই করার নেই, এটা সমাধানের স্থানীয়ভাবে সম্ভব নয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী তাদের দাবি সম্বলিত যে স্মারকলিপি দিয়েছিল তা গুরুত্ব সহকারে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, সেখান থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। যদি আমাদের এই শান্তিপূর্ণ মিটিংয়ে যদি বাংলাদেশ গভর্নমেন্ট সরকার এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদের এই দাবি মানে নেয়, তাহলে আমাদের আর কোনো কর্মসূচি থাকবে না। যদি তারা আমাদের দাবি মেনে না নেয়, তাহলে এর চেয়ে আরো ভয়াবহ কঠিন আন্দোলনের ডাক দেব। পিরোজপুর পৌরসভার ড্রেনগুলোতে ময়লা আবর্জনা স্তূপ, পানির স্থবিরতার মশার উপদ্রবে বিপর্যস্ত হয়ে উঠেছে শহরবাসীর জীবন। প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও কার্যকর পদক্ষেপ না থাকায় ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। খাল ড্রেন পরিণত হয়েছে রোগ জীবাণুর কারখানায়। পিরোজপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পিরোজপুর পৌরসভার ড্রেনগুলোর অবস্থা বেহাল, ময়লা আবর্জনায় একাকার, পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ড্রেনের পানিতে বংশবিস্তার করেছে মশা। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের, ফলে ডেঙ্গু আতঙ্কে দিন পার করছেন পৌরবাসী। বর্তমানে মশার প্রকোপ খুব বৃদ্ধি পেয়েছে। আমাদের একটু বৃষ্টির পানি হলেই এইটা খুব বেড়ে যায়, আর জোয়ারের পানিতেও আমাদের ড্রেনগুলো তলিয়ে যায় এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে দিন দিন আর কি এই মশার বংশবিস্তার করতেছে। সংশ্লিষ্ট সূত্র জানায় যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় পৌরসভার বেশিরভাগ খাল দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। যত্রতত্র স্থাপনা হওয়ায় একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি, অন্যদিকে পানির গতি বাধাগ্রস্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে খাল, ফলে পৌরসভায় বেড়েছে জলাবদ্ধতা। পাশাপাশি ড্রেনগুলোতে ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের বেশিরভাগ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে পৌরসভার খাল ও ড্রেনগুলো যেন পরিণত হয়েছে মশা আর রোগ জীবাণুর কারখানায়। ড্রেনের যে অবস্থা, এটা তো একদম ময়লা আর প্রচুর ডেঙ্গু, আর এর কামড় দিলে এমনি অসুস্থ হয়ে যাওয়া লাগে, আর যেখানেই যাই সেখানেই ময়লা আর ময়লা। মানে ড্রেনে ময়লা জমে থাকে, তারপরে মশা, তারপরে ডাস্টবিনের ময়লা, সেগুলো তো মানে নিচে একদম পানি জমে থাকে, হাঁটা যায় না। পিরোজপুর শহরের মাতৃসদন সড়ক, উকিলপাড়া মধ্য রাস্তা, শিক্ষা অফিস সড়ক, কালীবাড়ি সড়ক সহ বেশ কয়েকটি আবাসিক এলাকার ড্রেনগুলো ডাস্টবিনে পরিণত হয়েছে। সঠিক সময়ে পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ায় বৃষ্টির পানি ড্রেনগুলোতে জমে থাকছে, এতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, বংশবিস্তার করছে মশা। এ বিষয়ে পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুবলাল দত্ত বণিক বলেন, মশা নিধনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় স্প্রে করা সহ ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু হয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামাস জানিয়েছে এই হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে জ্যেষ্ঠ নেতা খালিল আল হের ছেলেও ছিলেন। এছাড়াও কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। কাতার এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো পূর্ব সতর্কতা দেওয়া হয়নি। ফ্রান্স এই হামলাকে অগ্রহণযোগ্য বলেছে। যুক্তরাজ্য জানিয়েছে এটি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। সৌদি আরব এই ঘটনাকে নৃশংস ইসরায়েলি আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে। দোহায় ইসরায়েলের হামলার বর্ণনা দিতে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই হামলাকে আমরা কেবল রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবেই বর্ণনা করতে পারি। তিনি আরো বলেন, এটি পুরো অঞ্চলের জন্য একটি বার্তা যে এখানে একটি বেপরোয়া শক্তি রয়েছে। প্রধানমন্ত্রী জানান, হামলার 10 মিনিট পর যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে যোগাযোগ করে। তিনি আরো বলেন, ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছে যা রাডারে ধরা পড়েনি। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে হামলায় 10টিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে।
কাতারে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে দুর্বল চাহিদা ও বাজারের সামগ্রিক মনোভাবের কারণে এই বৃদ্ধির গতি সীমিত ছিল। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 61 সেন্ট বা 0.92% বেড়ে দাঁড়ায় $67। একই সময় মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্রুড তেলের দাম 61 সেন্ট বা 0.97% বেড়ে দাঁড়ায় $63.24। ওএনডি এর সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলার কারণে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদি ওপেক প্লাস সদস্যদের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়, তাহলে স্বল্প মেয়াদে তীব্র সরবরাহ সংকট দেখা দিতে পারে। এই হামলায় ইসরায়েল দাবি করছে তারা হামাস নেতৃত্বকে লক্ষ্য করেছে। কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে শান্তি আলোচনার জন্য বড় হুমকি বলে বর্ণনা করেছেন। নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী বিক্ষোভ ভয়াবহ সহিংসতার রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনাবাহিনী সতর্ক করে বলেছে যে কোনো কর্মকাণ্ড যা দেশকে অস্থিরতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে তা থেকে বিরত থাকতে হবে। এদিকে ক্ষমতা ছাড়ার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কোথায় গেছেন সে সম্পর্কে কোনো তথ্য এখনো প্রকাশ হয়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তাও স্পষ্ট নয়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কাঠমান্ডুতে এখনো জ্বলতে থাকা ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব মিলিয়ে এক রণক্ষেত্রে পরিণত হয়েছে নেপাল। জেনজিদের বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার দুপুরে এই ঘোষণার পরেও বিক্ষোভকারীরা থেমে যায়নি। এমনকি রাতেও নেপালের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্ষুব্ধ জনতা বিভিন্ন সরকারি ভবন, রাজনীতিবিদদের বাসভবন, সুপারমার্কেট সহ বহু স্থাপনায় আগুন দেয়। বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী সতর্ক করে বলেছে যে কোনো কর্মকাণ্ড যা দেশকে অস্থিরতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে তা থেকে বিরত থাকতে হবে। 3 কোটিরও বেশি জনসংখ্যার হিমালয় কেন্দ্রিক এই দেশটিতে হঠাৎ এই সহিংসতা বহু মানুষকে হতবাক করেছে। हालसम्म धेरै जनधनको क्षति भइसकेको हुँदा जनधनको थप क्षति हुन नदिन र शान्ति, सुरक्षा, अमन, चयन एवं राष्ट्रिय एकता। এদিকে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে ক্ষমতা ছাড়ার পর সদ্য সাবেক প্রধানমন্ত্রী ওলি কোথায় গেছেন সে সম্পর্কে কোনো তথ্য এখনো প্রকাশ হয়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তাও স্পষ্ট নয়। বুধবার সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা 4 বারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা 73 বয়সী কেপি শর্মা ওলির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওলি পদত্যাগ করেন যাতে রাজনৈতিক সমাধানের পথ সুগম হয়। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ 2 দেশের মধ্যে সবচেয়ে সহিংস রূপ নেয় দেশটিতে। এক পর্যায়ে সরকারি দমন পীড়নে অন্তত 19 জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের জালে গোল বন্যা বয়ে দিয়েছে ইংল্যান্ডও। বিশ্বকাপ বাছাই পর্বে দাপুটে ফুটবল উপহার দিয়ে বেলগ্রেডে সার্বিয়াকে 5-0 গোলে হারিয়েছে তারা। সে সঙ্গে গ্রুপ কের শীর্ষস্থানে আরও মজবুত হলো টমাস টুখেলের শিষ্যরা। রাজিকো মিতিচ স্টেডিয়ামের শুরুটা ধীর গতির হলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। 33তম মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে হেড করে গোলের সূচনা করেন হ্যারি কেইন। 2 মিনিট পরেই দুর্দান্ত নৈপুণ্যে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন ননি মাদুয়েকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সার্বিয়ার রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে টানা 2 গোল করে ইংল্যান্ড। 52তম মিনিটে মার্ক গুয়েহির অ্যাসিস্টে এজরি কনসা করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। 72তম মিনিটে বড় ধাক্কা খায় সার্বিয়া।
শেষ ভরসা হিসেবে হ্যারি কেইনকে ফাউল করে লাল কার্ড দেখেন সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচ। এ সময় ফ্রি কিক থেকে আসা বল গুয়েহি ঠান্ডা মাথায় সার্বিয়ার জালে জড়ালে 4-0-তে এগিয়ে যায় ইংল্যান্ড। ইনজুরি টাইমে ভিআর এর সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ড। ফলে 5-0 গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি, ছাত্র শিবিরের ভূমিধস জয়। সাদিক ভিপি, ফরাদ জিএস, মহিউদ্দিন এজিএস নির্বাচিত। ডাকসু নির্বাচনের পরে নেই বিজয় মিছিল, ক্যাম্পাস জুড়ে শুনশান নীরবতা। ডাকসুতে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানালো ওসি প্রত্যাহার। গোয়েন্দা তথ্যে মিলল সন্ধান, মতিঝিল পুবালী ব্যাংকে হাসিনার লকার জব্দ সিআইসির। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে হবে খোলা। বাগেরহাটে চলছে 48 ঘন্টার হরতাল ও সড়ক পথ অবরোধ। ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো 2 মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটক। এবং কাতারে ইসরায়েলের হামলায় হামাসের 5 সদস্য নিহত। বিশ্বজুড়ে নিন্দার ঝড়, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।